প্রিয় স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককেই একাদশ শ্রেণীর জিওগ্রাফির অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় আইসোস্ট্যাসি, যাকে বাংলাতে বলা হয় সমস্থিতি। এই আইসোস্ট্যাসি কথাটি, ইংরেজি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন সিই ডাটন, আমেরিকান একজন ভূতত্ত্ববিদ, যার নাম সিই ডাটন। সালটা 1882 সালের পরে, 1889 সালের দিকে। একটা কথা বলে রাখি যে এই আইসোস্ট্যাসি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন সিই ডাটন 1889 সালে, কিন্তু এই সম্পর্কে ধারণা আগেই দিয়েছিলেন জর্জ এইরি আর আর্কেডাকান প্র্যাট। কিন্তু আইসোস্ট্যাসি কথাটি তখন ব্যবহার হয়নি, কিন্তু ধারণাগুলো মোটামুটিভাবে বা তত্ত্বগুলো চলে এসেছিল। এই যে সমস্থিতি বা আইসোস্ট্যাসি, এই কথাটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এই কথাটি বিশেষত তোমরা দেখেছ, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি একই উচ্চতায় অবস্থান করে না, এরা ভিন্ন ভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এরা পৃথিবীর অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। এরা চিরকাল প্রায় একই রকম উচ্চতায় প্রায় থাকে। তারা কিভাবে থাকে? এটা ভারসাম্যস্থিত অবস্থায় অবস্থান করে এরা। এই ভারসাম্যস্থিত অবস্থাকেই বলা হচ্ছে সমস্থিতি। সমস্থিতিটাকে একটু ভেঙে বলি, সমান স্থিতি বা অবস্থা, বা একই অবস্থা ধরে রাখা, একই অবস্থা। সমস্থিতি মানে কি? সমান অবস্থা, আগে যেরকম ছিলাম এখনো সেই রকম রয়েছে। এইরকম আগে যেরকম ছিল ঠিক বর্তমানেও সেই রকম থাকতে একটা ভারসাম্যস্থিত অবস্থায় আসতে হয়। কারণ ভূমিরূপের ক্ষয় রয়েছে, সঞ্চয় রয়েছে, যেন ভারসাম্যস্থিত অবস্থায় আসে বা একই রকম থাকার চেষ্টা করে, সেটাই হচ্ছে সমস্থিতি। সংজ্ঞা যদি পরীক্ষাতে আসে যে সমস্থিতি কাকে বলে, এটা কি? তোমরা দেখবে যে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এরা আলাদা আলাদা উচ্চতায় অবস্থান করছে চিরকাল, কিন্তু এরা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে করছে। এদের প্রত্যেকটার এর ঘনত্ব, প্রত্যেকটা ভূমিরূপের ঘনত্ব কিন্তু কম বেশি রয়েছে। তাদের এই ঘনত্ব অনুযায়ী প্রত্যেকটা ভূমিরূপের ঘনত্ব, যার ঘনত্ব যত বেশি সে তত নিচু। যেমন সমভূমির ঘনত্ব বেশি, যেমন সমভূমি একটু নিচু। একটু খেয়াল করবে যে সমস্ত কতগুলি পদার্থ যদি জলে ভাসিয়ে দেওয়া হয়, তো যারা বেশি হালকা তারা উপরের দিকে বেশি ভাসবে, আর যারা ভারী তারা একটু কম ভাসবে। এইরকমই অনুসারে সমভূমি অপেক্ষা মালভূমি বা পাহাড়, আর পাহাড় অপেক্ষা পর্বত এরা কিন্তু হালকা, মানে যার উচ্চতা যত বেশি সে তত হালকা। এই সংজ্ঞাটা ঠিক এরকম হয়, যারা কিন্তু ম্যাথনেস্ফিয়ারের উপরে ভাসছে। সংজ্ঞাটা যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি তাদের ঘনত্ব অনুযায়ী প্লবতার নিয়ম অনুসরণ করে, প্লবতা মানে ভাসমানতা, নিয়ম অনুসরণ করে তারা বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। তো এই ভূমিরূপগুলি যে একটি নির্দিষ্ট অবস্থায় যে অবস্থান করছে, তাদের মধ্যে ভারসাম্যস্থিত অবস্থায় এসে ক্ষয় আর সঞ্চয় রয়েছে। এই জন্য তারা একটা ভারসাম্যস্থিত অবস্থায় আসে। পাহাড়গুলো ধীরে ধীরে ক্ষয় হয় আর নিচু হয়, আর ধীরে সমভূমি বা সমুদ্রগুলো ধীরে ধীরে পদার্থগুলো সঞ্চিত উঁচু হয়। তো কি হয়, সমভূমি ধীরে ধীরে নিচের দিকে নামে, পাহাড় ধীরে ধীরে উপরের দিকে ওঠে। এই নিয়ম অনুসারে এই সংজ্ঞাটা পরিপূর্ণভাবে লিখবে যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি তাদের ঘনত্ব অনুযায়ী প্লবতার নিয়ম অনুসরণ করে বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এই বিভিন্ন ভূমিরূপগুলি তাদের নিজেদের মধ্যে একটি ভারসাম্যস্থিত অবস্থায় এসে তারা ভিন্ন ভিন্ন উচ্চতায় অবস্থান করতে পারে।
এই অবস্থাটাকেই, এই ভারসাম্যস্থিত অবস্থাটাকেই বলছে সমস্থিতি। এটা কিভাবে ঘটে একটু দেখে নাও। ধরো এরকম ধরনের একটা পাহাড় রয়েছে, সমভূমি, আবার এখানে একটা সমুদ্র রয়েছে, সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। এখান থেকে পদার্থগুলো ক্ষয়ীভূত হয়ে এই সমুদ্রে গিয়ে জমে, সমুদ্রে গিয়ে জমে। তো সমুদ্রের তলদেশ ধীরে ধীরে ভারী হয়, ধীরে ধীরে ভারী হয়, তখন সমুদ্রের তলদেশ কি হবে, নিচের দিকে ঢুকবে। এই জায়গাটা ভারী হচ্ছে, নিচের দিকে ঢুকবে, আর এটা হালকা হচ্ছে, ধীরে ধীরে উপরের দিকে উঠবে। এইখানে একটি প্রতিবিধান তল রয়েছে, একটি প্রতিবিধান তল রয়েছে, যে এখানে পদার্থগুলো যখন নিচের দিকে ঢুকবে ধীরে ধীরে, ম্যাগমা রয়েছে, এই ম্যাগমার ভেতরে এসে কিন্তু গলে যায়, আর এই গলিত পদার্থগুলো ধীরে ধীরে এই পর্বতের তলায় এসে সঞ্চিত হয়ে ধীরে 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 এই পর্বতের উচ্চতা কিন্তু বাড়াতে থাকে। একদিকে ক্ষয় হয়, একদিকে জমে, ওই দিকটা আবার নিচের দিকে নামে, আবার ম্যাগমাগুলো গলে, এই গলিত পদার্থগুলো এই পাহাড়ে বা পর্বতের তলায় এসে উপস্থিত হয়, এইগুলোর উচ্চতা ধীরে ধীরে আবার বাড়াতে থাকে। তো এইভাবেই চক্রাকার পদ্ধতিগুলো চলতে থাকে। এই সিচুয়েশনটাকে বলা হয় আইসোস্ট্যাসিস বা সমস্থিতি। প্রত্যেকটা ভূমিরূপ যত এদিকটা নিচের দিকে বসবে, নিচের দিকে বসলে তার উচ্চতা আগের যেভাবে ছিল সেরকম হয়ে যাবে। পদার্থগুলো যখন সঞ্চিত হবে তখন উচ্চতা বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধি পেলেই নিচের দিকে বসতে থাকবে, আর বলতে থাকবে, আর এখানে পদার্থগুলো ধীরে ধীরে গলিত পদার্থ সঞ্চিত হয়ে এই পাহাড় বা পর্বতের উচ্চতা বাড়াতে থাকবে। এইভাবেই সমস্থিতিক ভারসাম্য লাভ করে, ভূমিরূপগুলি সমস্থিতিক ভারসাম্য লাভ করে। তো এই সমস্থিতিক যে ভারসাম্য লাভ করছে এর কিছু প্রমাণ দেখাতেই হয়। তোমরা স্ক্যান্ডিনেভিয়ার দেশের নাম শুনেছ। স্ক্যান্ডিনেভিয়ার দেশ বলতে বলা হয় ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ইউরোপের উত্তরের দেশগুলো, উত্তরাংশের দেশগুলো। এই সমস্ত দেশগুলো প্লিস্টোসিন যুগে প্রায় 14,000 বছর আগে প্রচুর পরিমাণে বরফ পড়েছিল, বরফের চাদর ছিল, বরফের চাদর ছিল বলে খুব বেশি ভারী হয়েছিল। মহাদেশটা একসময় সমুদ্রের তলদেশের ছিল। যখন ধীরে ধীরে উষ্ণতা বাড়তে লাগলো বা উষ্ণ যুগ আসলো বা গরম যুগ আসলো, ধীরে ধীরে বরফ কিন্তু গলতে লাগলো। যত গলতে লাগলো উপর থেকে ভার কিন্তু হ্রাস হয়ে গেল, হালকা হয়ে গেল, হালকা হয়ে গিয়ে ধীরে ধীরে প্রায় 250 মিটার পর্যন্ত ওই স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, স্ক্যান্ডিনেভিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, উত্তর ইউরোপের দেশগুলো 250 মিটার, প্রায় 250 মিটার উচ্চতায় উপরের দিকে উঠেছে। এই থেকে প্রমাণিত হয় যে ভূমিরূপগুলি তাদের ভারসাম্যস্থিত অবস্থায় আসে, মানে বরফ যে উচ্চতায় ছিল সেই উচ্চতাতে আসার চেষ্টা করেছে। এছাড়াও তোমরা দেশ শুনবে, দেশের নাম শুনবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডে এখনো প্রচুর পরিমাণে বরফ রয়েছে, ধীরে ধীরে বরফগুলো গলছে। যত বরফগুলো গলছে ধীরে ধীরে গ্রিনল্যান্ডের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, মানে বরফ গললেই ভূমিরূপগুলোর উচ্চতা বাড়বে, বরফ চাপে রয়েছে। এর সঙ্গে রিলেটেড একটি প্রশ্ন পরীক্ষাতে আছে, অভিকর্ষ বিচ্যুতি। অভিকর্ষ বিচ্যুতি বা ইংরেজিতে বলা হয় গ্র্যাভিটি অ্যানোমালি। গ্র্যাভিটি অ্যানোমালি বা অভিকর্ষ বিচ্যুতি কি? গ্র্যাভিটি মানে হচ্ছে মাধ্যাকর্ষণ, মাধ্যাকর্ষণ বা মহাকর্ষজ টান। আমরা জানি পৃথিবী আমাদেরকে টেনে আছে, সেন্টারের দিকে, কেন্দ্রের দিকে টানছে সবসময়, প্রত্যেকটা বস্তুকে টেনে আছে। এই কেন্দ্র থেকে এই নিরক্ষরেখা পর্যন্ত, এই নিরক্ষরেখা বা নিরক্ষরেখা থেকে এই মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই পর্যন্ত কিন্তু মানগুলো আলাদা আলাদা হয়। দেখবে কোনো বস্তুর ওজন এই মেরুতে গিয়ে বেশি হয়, কেন? সেখানকার টান বলটা বেশি, ও যে কেন্দ্র থেকে কাছে, আর কেন্দ্র থেকে যে যত বেশি দূরে তার টান বল কম। এটা বলা হয় জি এর মান। জি এর মান তোমরা হয়তো পড়ে থাকবে যে জি এর মান কম বেশি হয় বা গ্র্যাভিটেশন বা মাধ্যাকর্ষণ। যেমন এই নিরক্ষরেখাতে 9.78,
মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড স্কোয়ার। আর মেরু অঞ্চলের দিকে 9.83 বললেই হবে, 83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই কেন্দ্রের দিকে বেশি। এটা হচ্ছে মোটামুটিভাবে আমরা পৃথিবীকে গোলাকার ধরে থাকি, পৃথিবীকে রাউন্ড বা গোলাকার ধরে থাকি, এই মানটা কিন্তু হয় যে নিরক্ষরেখায় কম আর মেরু অঞ্চলে বেশি। আর পুরো পৃথিবীটাকে আমরা একটা গোলাকার, নিরেট গোলাকার ধরি। ধীরে ধীরে নিরক্ষরেখা দিক থেকে মেরু রেখার দিকে কিন্তু এই মানটা বাড়তে থাকে। বা টান বলটা, মহাকর্ষ যে টান বলটা, যে টানে ওজন, নিরক্ষরেখাতে কোনো বস্তুর ওজন কম হবে আর মেরুতে নিয়ে গেলে ওজনটা বেশি হয়ে যাবে, বেশি করে টানছে এরকম। তো আমরা পৃথিবীটাকে নিরেট গোলাকার ধরছি। তো এই মানটা যে অভিকর্ষ যে মান, যেটা সাধারণত আমাদের এই হিসেব অনুসারে আসে, এটাকে বলা হয় তাত্ত্বিক মান। এটাকে বলা হয় তাত্ত্বিক মান, এটাকে বলা হয় তাত্ত্বিক মান বা গণনা করা মান, এটাকে বলা হয়। ধরো এইরকম একটা জায়গা, তার পৃথিবীটা তো সমতল নেই, কোথাও উঁচু রয়েছে, কোথাও নিচু রয়েছে। তো যে সমস্ত স্থানগুলো নিচু হবে সেই সমস্ত স্থানে এই অভিকর্ষজ মানটা বেশি হবে, আর যে সমস্ত স্থানগুলো উঁচু রয়েছে সেখানে অভিকর্ষজ মানটা কিন্তু কম হবে। কেন্দ্র থেকে যত দূরের দিকে যাবে অভিকর্ষজ মানটা তত কম হবে। কিন্তু আমরা বাস্তবে এই পৃথিবীকে নিরেট গোলাকার ধরে প্রত্যেকটা স্থানের বিন্দুর আমরা কিন্তু অক্ষাংশ বরাবর একই রকমের মান ধরি, যেটা সেই মানটাকে বলা হয় তাত্ত্বিক মান। কিন্তু বাস্তবে যখন মান নিতে যাওয়া যাচ্ছে, যে কোনো পর্বতের চূড়ায়, যে ওখানে তাত্ত্বিক মান যে হওয়ার কথা, যে নিয়ম অনুসারে যা হওয়ার কথা, তার থেকে কিছুটা মান বেশি হয়ে কমে যাচ্ছে। কেন যে কমবেই, অবভিয়াসলি কেন্দ্র থেকে দূরে চলে যাচ্ছে। আর যখন নিচু স্থানগুলোতে নিতে যাচ্ছে সমভূমিতে, তখন তাত্ত্বিক মানটা কিন্তু উল্টে বেড়ে যাচ্ছে। তাত্ত্বিক গণনা বাস্তব মান, যাকে বলা হয় প্রকৃত মান। তো প্রকৃত মান আর তাত্ত্বিক মানের পার্থক্যকে বলা হয় অভিকর্ষ বিচ্যুতি। তো পৃথিবীর কোনো একটা স্থানের সংজ্ঞাটা কিরকম? পৃথিবীর কোনো একটি স্থানের তাত্ত্বিক অভিকর্ষজ মান থেকে ওই স্থানের প্রকৃত অভিকর্ষ মানের পার্থক্যকেই বলা হয় অভিকর্ষ বিচ্যুতি। অভিকর্ষ বিচ্যুতি মানে কি? পার্থক্য। বিচ্যুতি মানে মেন পয়েন্ট থেকে কতটা কমা বাড়া হয়েছে। যদি বেশি হয় সেটা বলবে ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি, আর যদি ঋণাত্মক কম হয় তাহলে বলবে ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালি। এটাকে বলা হয় গ্র্যাভিটি অ্যানোমালি। গ্র্যাভিটি অ্যানোমালি বলা হয়। আবার বলছি, কোনো একটি স্থানের বা কোনো একটি বিন্দুর একটা নির্দিষ্ট তাত্ত্বিক মান থাকে, অভিকর্ষজ মান থাকে। এই তাত্ত্বিক অভিকর্ষজ মান থেকে ওই স্থানের গণনাকৃত বা প্রকৃত বা বাস্তব মান, বাস্তব অরিজিনাল বা বাস্তব অভিকর্ষজ মানের পার্থক্যকে বলা হয় গ্র্যাভিটি অ্যানোমালি। এটা আইসোস্ট্যাসিস সম্পর্কিত বিষয়। এবারে আসি যে আইসোস্ট্যাসিস বা সমস্থিতি সম্পর্কিত যে সমস্ত তত্ত্বগুলি তোমাদের সিলেবাসে রয়েছে সেইগুলি সম্পর্কে। এই তত্ত্বগুলো যেভাবে পয়েন্টগুলো লেখা আছে পরীক্ষাতে ঠিক সেভাবেই সাজাবে। অবশ্যই এইরি অথবা প্র্যাটের একটা তত্ত্ব পরীক্ষাতে তোমাদের কিন্তু 5 মার্কে আসবে। তোমাদের বইগুলোতে সাজানো নেই, ঠিক এভাবে সাজাবে। কিভাবে কোথায় কি ঘুরবে বা কোন অংশতে কি লাগাবে, কি ধরনের বাক্যগুলো ঘুরবে, সেইগুলো সম্পর্কে তোমরা ভালো করে শুনবে। ধরো জর্জ এইরির তত্ত্ব, প্রথমে ভূমিকা লিখবে। এই ভূমিকার ভিতরে কি লিখবে? জর্জ এইরি কত সালে তত্ত্বটা দিয়েছিল। জর্জ এইরি তার সমস্থিতি সম্পর্কিত তত্ত্ব দিয়েছিল 1855 সালে। 1855 সালে। তার তত্ত্বের মূল ভিত্তি বা মূল কথা, তার তত্ত্বের মূল কথা হচ্ছে পদার্থের ভাসমানতা।
ভাসমানতা। পদার্থের ভাসমানতার উপর তার তত্ত্বটা কিন্তু নির্ভর করছে, বা তত্ত্বের মূল ভিত্তি হচ্ছে পদার্থের ভাসমানতা। এই পদার্থের ভাসমানতা কথাটি একটু বোঝাই, যে ভাসমানতা বলি, আবার বলা হতে পারে প্লবতা, প্লবতাও বলে অনেকে, থিওরিকে বলে যে জর্জ এইরির প্লবতা তত্ত্ব। প্লবতা তত্ত্বটি কার? জর্জ এইরির। এই জর্জ এইরির ভূমিকাতে এই কথাগুলি ঘটবে, এই কথাগুলি দিবে যে জর্জ এইরি 1855 সালে তার সমস্থিতি সম্পর্কিত তত্ত্বটি দেন। তার তত্ত্বটির মূল ভিত্তি ছিল পদার্থের ভাসমানতা, বা পদার্থের ভাসমানতার নিয়ম অনুসারে তিনি সমস্থিতি বা আইসোস্ট্যাসির ধারণা দিয়েছেন। এবারে আসবে মূল কথাতে। এই মূল কথাতে আসবে, এই মূল কথার ভেতরে কি লিখবে? তিনি একটা সিদ্ধান্তে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে তার একটা পদার্থের ভাসমানতার নিয়ম অনুসারে বরফের 10 ভাগের 1 ভাগ উপরের দিকে ভাসে। তোমরা দেখেছো বরফকে জলে ভাসিয়ে, হয়তো যে বরফের দেখবে 9 ভাগ নিচের দিকে থাকে, 9 ভাগ জলের নিচের দিকে থাকে, আর 1 ভাগ উপরের দিকে থাকে। মানে 10 ভাগের 1 ভাগ উপরের দিকে থাকে, আর বাকি 9 ভাগ তলার দিকে থাকে। তো তিনি এই থিওরির উপর নির্ভর করেই যে পৃথিবীতে যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এইগুলো যে রয়েছে, এইগুলি ওই অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। এই প্লবতার উপর থিওরির উপর ভিত্তি করে তিনি কথাটা বলেছেন যে বরফের 10 ভাগের 1 ভাগ উপরের দিকে ভাসছে, ঠিক একই রকমভাবে পর্বত মালভূমির সমভূমির 10 ভাগের 1 ভাগ উপরের দিকে রয়েছে, আর বাকি 9 ভাগ ম্যাগমার ভেতরের দিকে প্রথিত রয়েছে, বা শেকড় হিসেবে অবস্থান করছে। তার মত অনুসারে বলা যায় যে ধরো এইভাবে একটা পর্বত রয়েছে, তারপরে রয়েছে মালভূমি, তারপরে রয়েছে সমভূমি, এইভাবে রয়েছে। তার মতানুসারে ধরো এটা হচ্ছে প্রতিবিধান্তর, এগুলো হচ্ছে ম্যাগমা। দেখো যার উচ্চতা যত বেশি তার শেকড়ের পরিমাণটা তত বেশি, আর যার যত উচ্চতা কম তার শেকড়ের পরিমাণ তত কম। এই কথাটি তিনি বোঝাতে চেয়েছেন যে পদার্থের ভাসমানতার উপর নির্ভর করে তিনি বলেছেন যার উচ্চতা যত বেশি তার গভীরতা তত বেশি, তত ভিতরের দিকে তার শেকড় ঢুকে রয়েছে, আর যার উচ্চতা যত কম তার শেকড়ের প্রথিত থাকা বা শেকড়ের দৈর্ঘ্য খুবই কম। এইটুকুই হচ্ছে তার তত্ত্বের মূল কথা। তার তত্ত্বের মূল কথা তোমরা কিভাবে লিখবে যে এইরি বা প্র্যাটের ধারণা অনুসারে পদার্থের ভাসমানতার নিয়ম অনুযায়ী বরফের ঠিক যেইভাবে বা হিমশৈলর ঠিক যেভাবে 10 ভাগের 1 ভাগ উপরের দিকে ভাসে, পৃথিবীর প্রত্যেকটা ভূমিরূপ, যেমন পাহাড়, পর্বত, মালভূমি, ধরো এটা রয়েছে পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি। পাহাড়গুলোকে জেনারেলি ধরা হয় না। এইগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের ভিতরে তাদের শেকড় প্রথিত করে ওই পদার্থের ভাসমানতার নিয়ম অনুসারে 9 ভাগ রয়েছে ম্যাগমার ভিতরে প্রথিত রয়েছে, আর বাকি 10 ভাগের 1 ভাগ উপরের দিকে ভাসছে। তো এই নিয়ম অনুসারে যার উচ্চতা যত বেশি তার শেকড়ের গভীরতা তত বেশি, যার উচ্চতা কম তার শেকড়ের গভীরতাও তত কম। তো পর্বতের উচ্চতা বেশি, তার জন্য পর্বতের গভীরতার শেকড়ের পরিমাণটাও বেশি। এইরকম করে মালভূমির উচ্চতা বেশি, তার থেকে সবচেয়ে মালভূমির উচ্চতা কম, তারপরে সমভূমির উচ্চতা কম। পর্বত, মালভূমি, এটা সমভূমি।
যার যে যার যেরকম উচ্চতা রয়েছে তার শেকড়ের পরিমাণ কিন্তু সেই রকম অনুপাতে রয়েছে। তো অনুপাতটা অবশ্যই 10/1 তার তত্ত্বের মূল কথা কিন্তু এটাই। এবং তিনি এই তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে একটা পরীক্ষা করে দেখিয়েছেন যে কিভাবে এই পর্বত মালভূমিগুলি একটা নির্দিষ্ট অবস্থায় সামঞ্জস্য বিধান রক্ষা করছে। তিনি বললেন যে এইভাবে রক্ষা করছে, যে শেকড়টা যার উচ্চতা যত বেশি তার শেকড়ের গভীরতা তত বেশি। এইটাকে তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে একটা পরীক্ষা করে দেখালেন। পরীক্ষাটা দেখো ওই পাশে দেওয়া রয়েছে, দেখো ওখানে একটি পাত্রে কিন্তু জল নেওয়া রয়েছে, জল ভর্তি, এবং এই জল ভর্তি পাত্রে কতগুলি কাঠের টুকরো, বিভিন্ন মাপের কাঠের টুকরো জলে ছেড়ে দিয়েছে। জলে ছেড়ে দেওয়ার পরে দেখছে যে যে কাঠের টুকরোর উপরে অংশ যতটা উঁচু তার তলার দিকে কিন্তু ঠিক সম পরিমাণে বেশি করে ঢুকে রয়েছে। যে কাঠের টুকরো বড় আয়তনের তার নিচের দিকে শেকড়টা বেশি বেশি ডুবে রয়েছে, যে খণ্ডগুলো ছোট তার নিচের দিকে জলে ডুবে থাকার অংশটা আয়তনটাও ছোট। তো এই পরীক্ষাটা কিন্তু এই কথাটি লিখতে হবে যে জর্জ এইরি এভাবেই স্টার্ট করবে। জর্জ এইরি তার তত্ত্বটি আইসোস্ট্যাসিস বা সমষ্টি তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে তিনি একটি পরীক্ষা করেছেন, যেখানে একটি জলপূর্ণ পাত্রে কতগুলি বিভিন্ন মাপের কাঠের টুকরো ভাসিয়ে দিয়ে দেখলেন যে কাঠের টুকরোর উপরের দিকে বেশি ভাসছে সেই কাঠের তলার দিকে সব থেকে বেশি পরিমাণে শেকড় প্রথিত বা ডুবে রয়েছে, এবং যে টুকরোটা কম ভাসছে তার নিচের দিকে জলের তলায় কম ডুবে রয়েছে। এই সিদ্ধান্ত থেকে উপনীত হন যে পর্বতের উচ্চতা উপরের দিকে বেশি, তার মানে তার শেকড়টা বেশি রয়েছে। মালভূমির উচ্চতা তার থেকে একটু কম বলে এর থেকে শেকড়টা মালভূমির একটু কম রয়েছে, আর সমভূমি আরও উচ্চতা কম বলে তার শেকড়টা কিন্তু সব থেকে কম পরিমাণে রয়েছে। এটুকু আর পরীক্ষাতে লিখতে হবে। এরবারে আসি এর সমালোচনায়, এই এইরির তত্ত্বের সমালোচনায়। একটা কথা বলি যে এইরি এই যে পর্বত মালভূমির সমভূমি যে বিভিন্ন ভূমিরূপগুলো রয়েছে, এই বিভিন্ন ভূমিরূপের তিনি কিন্তু ঘনত্বের পার্থক্য পরীক্ষাই করেন। তিনি বলেছেন যে এই সমগ্র এর ঘনত্ব কিন্তু 2.7 গ্রাম পার ঘন সেমি। তিনি ভেবেছেন যে এই যে শিলামণ্ডল রয়েছে এইটুকু মহাদেশীয় ভূত্বকটুকু, এই যে মহাদেশীয় ভূত্বকের গড় ঘনত্ব 2.7 গ্রাম পার ঘন সেমি। তিনি কিন্তু পর্বত মালভূমি আর সমভূমির আলাদা আলাদা যে ঘনত্ব হয় সেই কথাটিকে ইগনোর করে গেছেন বা তিনি মাপেননি। এই জন্য বলছেন যে যত ভারী যেন যে যত উঁচু রয়েছে তার শেকড়ের গভীরতা তত বেশি রয়েছে। সমালোচনাতে এই কথাগুলি আসে যে তিনি মালভূমি পর্বত সমভূমি প্রত্যেকটা ভূমিরূপের ঘনত্ব কিন্তু একই ধরেছেন, যেটা একটা ভুল তার তত্ত্বে। আরেকটা তো ভুল যে ধরো যে পর্বতটা রয়েছে, আমি যদি এখানকার ধরি যে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার, 8,848 মিটার, তার মানে কি 1 ভাগ উপরের দিকে ভাসছে আর বাকি 9 ভাগ অ্যাস্থনোস্ফিয়ারের গরম উত্তপ্ত লাভার ভিতরে ডুবে রয়েছে। তাহলে যদি 9 ভাগ ডুবে থাকে, দেখে যদি আমি 9 দিয়ে গুণ দিই তাহলে 8 9 72 এমনিতেই হয়ে যায়, 80 কিলোমিটারের কাছাকাছি চলে আসে। 80 কিলোমিটার গভীরতায় ডুবে রয়েছে নিচের দিকে। তবে একটা কথা, যে ভেতরের দিকে যে ম্যাগমা রয়েছে এই 80 কিলোমিটার গভীরতা নিচের দিকে পৃথিবীর অভ্যন্তরের দিকে ঢুকে থাকা কোনো ভূমিরূপের পক্ষে সম্ভব নয়। কেন নয়? যে ভেতরের দিকে প্রতি 32 মিটার যদি আমরা ভেতরের দিকে যাই 32 মিটার, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা বাড়তে থাকে। 1 ডিগ্রি সেলসিয়াস যত ভেতরের দিকে যাব 32 মিটার বা কোনো বইতে 33 মিটার লেখা থাকতে পারে, 32 থেকে 33 মিটার যদি আমি ভেতরের দিকে যাই তাহলে 1 ডিগ্রি করে সেলসিয়াস উষ্ণতা বাড়তে থাকে।
আর এই 80 কিলোমিটার উচ্চতায়, এই 80 কিলোমিটার উচ্চতায় এমনি গভীরতায় এর উষ্ণতা এতটাই যায় যে কোনো শিলার পক্ষে সেখানে শক্ত থাকা সম্ভব নয়, গলে ম্যাগমায় পরিণত হয়ে যাবে। তো এই কতগুলি কিন্তু এই এরির তত্ত্বের সমালোচনা আবার বলছি। তিনি ধরে নিয়েছেন যে সমগ্র এর শিলামণ্ডলের ঘনত্ব একই রকম, যেটা বাস্তবে এক নয়। দ্বিতীয়ত তিনি যে ধারণা দিয়েছেন যে যত বেশি উঁচু তার গভীরতা তত বেশি। এই অনুসারে এভারেস্টের উচ্চতা 8,848 মিটার যদি হয়, তাহলে তার শিখর হওয়ার কথা মোটামুটি হবে 70 থেকে 80 কিলোমিটার। এতটা কিলোমিটার গভীরতায় শিলা শক্ত থাকতে পারে না, গলে ম্যাগমায় পরিণত হয়ে যাবে। তার কারণ যে প্রতি 32 মিটার গভীরতায় গেলে 1 ডিগ্রি করে সেলসিয়াস উষ্ণতা বাড়তে থাকে। এমন পর্যায়ে উষ্ণতা যাবে 1000 ডিগ্রি ক্রস করে যাবে, আর 1000 ডিগ্রি ক্রস হয়ে গেলে সেখানে শিলা কিন্তু আর শিলা থাকতে পারবে না, গলে ম্যাগমায় পরিণত হবে। তো যাই হোক, তিনি যে প্রথম তত্ত্বটা দিয়েছিলেন এতগুলো সত্ত্বেও তার তত্ত্বটা মোটামুটিভাবে গ্রহণযোগ্য। এরপরে আসি প্র্যাটের তত্ত্ব। প্র্যাট তার সমস্থিতি সম্পর্কিত ধারণাটি দিয়েছিল 1859 সালে। 1859 সালে তার এই তত্ত্বের মূল তত্ত্ব, এই 1859 সালে তার তত্ত্বটি দিয়েছিল, 4 বছর পরে। তার তত্ত্বের মূল কথা কি? তিনি একজন সার্ভেয়ার ছিলেন বা জরিপ কার্যের একজন কর্মী ছিলেন, যিনি ভারতবর্ষের এভারেস্ট হিমালয় পর্বত অঞ্চলে বিভিন্ন সময়ে জরিপ কার্য করতেন। এই জরিপ কার্য করতে গিয়ে তিনি কিন্তু একটা অভিকর্ষ বিচ্যুতি লক্ষ্য করেছিলেন, যে কালিয়ানা আর কালিয়ানপুর দুটো স্থান, একটা রয়েছে শিবালিক পর্বত অঞ্চলে আর একটা রয়েছে মালভূমিতে, যার দূরত্ব মোটামুটি ভাবে 96 কিলোমিটার। এই দুটো স্থানের অভিকর্ষ বিচ্যুতি কিন্তু তিনি মেপেছিলেন। তিনি এই অভিকর্ষ বিচ্যুতি থেকে ধারণা লাভ করেন যে অবশ্যই প্রত্যেকটা ভূমিরূপের যাদের উচ্চতা বেশি তাদের ঘনত্ব কিন্তু কম, আর যারা একটু নিচু তাদের ঘনত্ব একটু বেশি। এই ধারণাটা পেয়েছিলেন যে পর্বতগুলো বেশি উঁচু তিনি মেপে দেখছেন যে তার ঘনত্ব কিন্তু কম বা আপেক্ষিক গুরুত্ব কম, আর যে ভূমিরূপগুলো বেশি নিচু সেগুলো বেশি ভারী পদার্থ দ্বারা গঠিত। তিনি এই ক্ষেত্রে একটা কথা মেপেছিলেন যে পর্বতগুলোর গড় ঘনত্ব 2.67 গ্রাম পার ঘন সেমি। আর ধীরে ধীরে ওই সীমা স্তরের বা সমভূমির ঘনত্ব, সীমা স্তরের কাছাকাছি সমভূমির ঘনত্ব কিন্তু একটু বেশি। তিনি সীমা স্তরের ঘনত্বটা মেপেছিলেন 2.95 বা সমুদ্রের তলাটা গ্রাম পার ঘন সেমি। তা ধীরে ধীরে ধরো এইরকম করে একটা পর্বত ধীরে ধীরে গিয়ে সমুদ্রের বেড, এটা হচ্ছে মালভূমি, এটা সমভূমি, এটা পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্রের তলদেশ। কিন্তু সমুদ্রের তলদেশের ঘনত্ব মেপেছেন 2.95 পার ঘন সেমি। ধীরে ধীরে যত নিচের দিকে নামছে, যার উচ্চতা যত ধীরে ধীরে কমছে, তার কিন্তু ঘনত্ব তত বেশি। তিনি এই কথাটি মেপেছিলেন। এই কথাটি খেয়াল রাখবে, তারপরে এর তত্ত্বটা যখন আলোচনা করছি তখন বুঝতে পারবে কথাগুলো। তো ভূমিকার ভিতরে কি লিখবে, সালটা অবশ্যই লিখবে, যে প্র্যাট তার সমস্থিতি সম্পর্কিত ধারণাটি দিয়েছিলেন 1859 সালে। তার তত্ত্বটির মূল ভিত্তি ছিল পদার্থের ঘনত্বের পার্থক্য, পদার্থের বা ভূখণ্ড, পৃথিবীতে যে সমস্ত ভূখণ্ডগুলো রয়েছে এই ভূখণ্ডগুলির ঘনত্বের পার্থক্যের উপর তার তত্ত্বটি প্রতিষ্ঠিত, যে প্রত্যেকটা ভূমিরূপের ঘনত্ব কিন্তু
আলাদা আলাদা। পর্বত থেকে মালভূমির ঘনত্ব বেশি, মালভূমি থেকে সমভূমির ঘনত্ব বেশি। তিনি এই কথাই অনুসারে তার তত্ত্বটা দিয়েছিলেন। এবারে মূল কথায় আসি। প্র্যাটের তত্ত্বের মূল কথা অনুসারে তিনি বলেছেন যে প্রত্যেকটা ভূমিরূপের ঘনত্বের পার্থক্য অনুসারে তারা বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে, বা প্রত্যেকটা ভূমিরূপের ঘনত্ব কিন্তু আলাদা আলাদা। তার এই তত্ত্ব অনুযায়ী এই প্র্যাটের তত্ত্বের নিয়ম অনুযায়ী, যে ধরো যে পাহাড়, তারপরে মালভূমি, তারপরে এই সমভূমি রয়েছে, সমুদ্র, তারা নির্দিষ্ট একটি তলে সমান চাপ প্রয়োগ করছে। নির্দিষ্ট একটি তলে সমান চাপ প্রয়োগ করছে এই তলটাকে প্র্যাট বলেছেন লেভেল অফ কম্পেনসেশন। লেভেল অফ কম্পেনসেশন বা একে বাংলাতে বলা হয় প্রতিবিধান তল। প্রতিবিধান তল তিনি বলেছেন যেটা পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি। তার তত্ত্বের মূল কথা বলছে যে প্র্যাটের তত্ত্বের মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা ভূমিরূপের ঘনত্ব আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা ভূমিরূপের ওজন বা ভার সমান। যার ঘনত্ব যত কম সে বেশি উচ্চতা, মানে ঘনত্ব কম হলে সে একটু বেশি ফাঁপা হবে, তার হাইটটা বেশি হবে। তিনি এখানে প্রত্যেকটা ভূমিরূপের ওজন বা ভার একই সমান ধরেছেন, এবং তাদের নির্দিষ্ট একটি আলাদা আলাদা শেকড় না থেকে তারা একটি নির্দিষ্ট প্রতিবিধান তলের কথা বলেছেন, যে এই প্রতিবিধান তলে প্রত্যেকটা ভূমিরূপ সমান চাপ প্রয়োগ করছে, যে তাদের ঘনত্বের পার্থক্য অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। যার ঘনত্ব যত কম সে বেশি উচ্চতায়, যার ঘনত্ব তত বেশি সে একটু নিচু উচ্চতায়। ধরো এগুলো হচ্ছে লোহা, এগুলো টিন, এগুলো কাঠ, এভাবে বলতে পারো। আর যেগুলো যত বেশি হালকা সে বেশি, তার হাইটটা বেশি উঁচু। তার ধারণা এইটাই হচ্ছে তার মূল ধারণা। এবং তাদের ঘনত্বের পার্থক্য ঘটে উপরের অংশে, কিন্তু তাদের চাপ দেওয়ার ক্ষমতা, যেহেতু ভার একই, তাহলে তাদের চাপ দেওয়ার ক্ষমতা কিন্তু একই সমান, এবং তারা একটি নির্দিষ্ট তলে সমান চাপ প্রয়োগ করছে। যে নির্দিষ্ট তলে প্রত্যেকটা ভূমিরূপ সমান চাপ প্রয়োগ করে সেই তলটাকে তিনি বলেছেন লেভেল অফ কম্পেনসেশন বা প্রতিপূরণ তল। এটি কিন্তু অ্যাস্টেনোস্ফিয়ারের ভেতরে রয়েছে। মোটামুটিভাবে এর গভীরতা 30 কিলোমিটারের কাছাকাছি, 30 কিলোমিটার গভীরতায়। এই প্রতিবিধান তলের যে 30 কিলোমিটার গভীরতায় গেলে এইটুকু অংশে এইটুকু প্রতিবিধান তলের পদার্থের ঘনত্ব কিন্তু প্রায় সমান। যা ঘটে ও উভয় ঘনত্বের পার্থক্য তা উপরের দিকে ঘটে। আর তাদের ঘনত্বের পার্থক্যের কারণেই তারা কিন্তু বিভিন্ন উচ্চতায় ভারসাম্য লাভ করছে, বা সমস্থিতি বা একই স্থিতি বা সমপর্যায়ে একই রকম সমপর্যায়ে ভারসাম্য লাভ করে তারা বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এটাই ছিল তার তত্ত্বের মূল কথা, যে পর্বত অপেক্ষা মালভূমি উচ্চতা কম, তার মানে পর্বতের ঘনত্ব কম, মালভূমির ঘনত্ব পর্বত থেকে বেশি।
এরকম ভাবে মালভূমি থেকে সমভূমির উচ্চতা যেহেতু কম, সেহেতু এই মালভূমি থেকে সমভূমির ঘনত্ব বেশি। যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা তত কম, যার ঘনত্ব যত কম যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা তত কম, আর যার ঘনত্ব যত কম তার উচ্চতা তত বেশি। এই কথাগুলি হচ্ছে এই প্র্যাটের তত্ত্বের মূল কথা, যে পদার্থের ঘনত্বের তারতম্য অনুসারে তারা কিন্তু বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এরপরে আসি পরীক্ষাতে। তিনি কিন্তু একটি পরীক্ষা করে দেখিয়েছিলেন যে কিভাবে প্রত্যেকটা ভূমিরূপ একই তলে সমান চাপ প্রয়োগ করছে, আর তাদের উচ্চতার পার্থক্য হচ্ছে ঘনত্বের কারণে। তিনি এইরকম করে একটা, দেখো এখানে আমি ছবিটা অঙ্কন করে দিয়েছি। এখানে একটি ছবি দেখো, এখানে এটা ছিল জলপূর্ণ পাত্র এর তত্ত্বের, এটা রয়েছে পারদপূর্ণ পাত্র। কথাটা মনে রাখবে, এটা পারদপূর্ণ পাত্রে। যে পারদপূর্ণ পাত্রে বিভিন্ন ধরনের এখানে কিন্তু তিনি খণ্ড নিয়েছেন ধাতব পদার্থের, যেমন নিয়েছেন দস্তা, টিন, লোহা, সীসা। দস্তা, টিন, লোহা, সীসা, এইরকম কতগুলি পাত্র, কতগুলি খণ্ড, মানে প্রত্যেকটার এই ধাতব পদার্থের ঘনত্ব কিন্তু একরকমের নয়। তোমরা দেখবে যে সীসার ঘনত্ব একটু বেশি, তার থেকে লোহার ঘনত্ব একটু কম, লোহা থেকে টিনের আরো কম। তো যার ঘনত্ব কম সেইগুলো বেশি উচ্চতায় ভাসছে, কিন্তু এখানে প্রত্যেকটা খণ্ডের, প্রত্যেকটা দণ্ডের ওজন কিন্তু একই, ওজন সমান, আর তাদের ঘনত্ব কিন্তু আলাদা আলাদা। তো একই ওজনের বিভিন্ন ঘনত্বের ধাতব পদার্থগুলি, একই ওজনের বা একই ভরের বিভিন্ন ধরনের ধাতব পদার্থগুলি পারদপূর্ণ পাত্রে ছেড়ে দিয়ে তিনি দেখলেন যে প্রত্যেকটা ধাতব পদার্থই একটি নির্দিষ্ট তলে, নির্দিষ্ট সীমারেখার মধ্যে তাদের শেকড়টা রয়েছে। তার আলাদা আলাদা শেকড় কিন্তু নেই, একটা নির্দিষ্ট তলে রয়েছে শেকড়, আর তার উপরেই কিন্তু ভাসছে। ঘনত্ব অনুযায়ী ওই পদার্থগুলো পারদের ভিতরে ভাসছে। যার ঘনত্ব যত কম সেইগুলো তত উঁচু, আর যার ঘনত্ব যত বেশি সেইগুলো তত নিচু। এই ধারণা অনুসারেই তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন। এই পরীক্ষাতে লিখবে এই কথাটি, এই কথাটি যে তিনি এই তার সমস্থিতি ঘনত্বের পার্থক্য অনুযায়ী ভূমির উচ্চতা যে ভিন্ন ভিন্ন, এই কথাটিকে বাস্তবায়িত করতে একটি পরীক্ষা করে দেখান, যেখানে একটি পারদপূর্ণ পাত্রে কতগুলি একই ভারের বা একই ওজনের বিভিন্ন ঘনত্বের, একই সমান ওজনের, প্রত্যেকটা ধরনের ওজন একই সমান ওজনের বিভিন্ন ঘনত্বের কতগুলি ধাতব পদার্থ দণ্ড বা খণ্ডকে পারদপূর্ণ পাত্রে ডুবিয়ে দেখলেন যে তাদের শেকড়টা একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে রয়েছে, একটি নির্দিষ্ট সমান উচ্চতায় রয়েছে, সমান গভীরতায় রয়েছে তাদের শেকড়, আর তাদের উচ্চতাগুলো বিভিন্ন হচ্ছে তাদের ঘনত্ব অনুযায়ী। যার ঘনত্ব কম তার উচ্চতা বেশি, যার ঘনত্ব বেশি তার উচ্চতা কম, মানে ঘনত্ব অনুযায়ী সেইগুলো পরপর সেজে যাচ্ছে নিজে থেকে। যাই হোক, এই দুটো পদ্ধতির থিওরি থেকে একটা থিওরি কিন্তু প্রায় প্রতি বছরই আসে। তোমরা ভালো করে এই থিওরি দুটো দেখবে, বই থেকে পড়ো, বইয়ের বিকল্প খুবই কম রয়েছে অন্য কিছু। এখান থেকে 1 মার্কের যে প্রশ্নগুলো পড়বে, সমস্থিতি কথাটি কি ব্যবহার করেন, ডাটন ব্যবহার করে, তারপরে সমস্থিতি কি এই কথাটি আসতে পারে, অভিকর্ষ বিচ্যুতি কাকে বলে, বা অভিকর্ষ গ্র্যাভিটি অ্যানোমালি কি, যে তাত্ত্বিক অভিকর্ষজ মান কোন একটি স্থানের তাত্ত্বিক অভিকর্ষজ মান থেকে বাস্তব অভিকর্ষজ মানের পার্থক্য কি বলছে অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমালি। এর সমস্থিতির একটি প্রমাণ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির উত্থান বলতে পারো, গ্রিনল্যান্ডের উত্থান বলতে পারো। 5 মার্কের বলতে পারে, 1 মার্কের বলতে পারে জর্জ এইরি কত সালে তার ধারণা দেন, 1855 সালে। এইরি তত্ত্বের মূল ভিত্তি কি ছিল, পদার্থের ভাসমানতা বা প্লবতা,
প্লবতা। এর তত্ত্বটি 5 মার্কের চাইতে পারে, খুব ভালো প্রশ্ন। এখানে আমাদের প্র্যাট কত সালে তত্ত্ব দিয়েছেন? 1859 সালে এই কথাটি আসতে পারে পরীক্ষাতে। প্রতিবিধান তল কাকে বলে? যে তল বরাবর প্রত্যেকটা প্র্যাটের নিয়ম তত্ত্ব অনুসারে যে তল বরাবর প্রত্যেকটা ভূমিরূপ তাদের সমান চাপ প্রয়োগ করে বিভিন্ন উচ্চতায় অবস্থান করে, সেই তলটাকে বলা হয় প্রতিবিধান তল বা লাইন অফ কম্পেনসেশন। আবার বলছি, প্র্যাটের তত্ত্ব অনুসারে প্রত্যেকটা ভূমিরূপগুলি যে সমান গভীরতায় সমান চাপ প্রয়োগ করে বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। যে স্থানটিতে সমান চাপ প্রয়োগ করে এই স্থানটিকে বলা হয় প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল বা লেভেল অফ কম্পেনসেশন। প্র্যাটের তত্ত্বটাও 5 মার্কের আসতে পারে। এইসব বিষয়গুলো দেখো। আজকের মতো এই পর্যন্তই।